স্বাগতম সবাইকে। আমরা আজকে আমাদের নিউক্লিয়ার ফিজিক্স 1 যে সাবজেক্টটা তার বলা যায় লাস্ট চ্যাপ্টারে চলে আসছে সিলেবাস অনুযায়ী, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এ স্টুডেন্ট অফ নিউক্লিয়ার ফিজিক্স। সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন। আমরা যখন রেডিও অ্যাক্টিভিটি পড়ি তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে রেডিও অ্যাক্টিভিটি যেটা আমরা পড়ছি এর দুটো মডিউল আছে, একটা হচ্ছে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি মিনস নিউক্লিয়ার রিয়াকশন, অর্থাৎ যখন কোনো একটি স্টেবল নিউক্লিয়াইডের মধ্যে কোনো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কোনো গতিশীল কণা প্রবেশ করে বা আঘাত করে, তখন ওই নিউক্লিয়াসের এনার্জি লেভেল, তারপরে তোমার নিউক্লিয়ন সংখ্যার মধ্যে একটা পরিবর্তন সাধিত হয়, আনস্টেবিলিটি তৈরি হয়। এমনকি নিউক্লিয়াসটা ট্রান্সফর্ম হয়ে, ট্রান্সমিউটেশন হয়ে নতুন কোন এলিমেন্ট ফর্ম করতে পারে। তো রিয়াকশন শব্দটা কোথায় ব্যবহার করি আমরা? যেমন কেমিস্ট্রিতে রিয়াকশন বলতে আমরা বুঝি একাধিক মৌল বা মৌল যৌগ বা যৌগ যৌগ মিলিত হয়ে নতুন একটা কিছু গঠন করে, তখন আমরা বলি রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশন মানে নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস অথবা নিউক্লিয়াসের সাথে অন্য কোনো কণার ইন্টারাকশনের ফলে নতুন কোনো ঘটনা ঘটবে, সেটাকে আমরা বলছি নিউক্লিয়ার রিয়াকশন। এখানে একটা এক্সাম্পল দেখো তুমি। সোডিয়াম 14 এর সাথে হিলিয়াম বা আলফা পার্টিকেল ইন্টারাকশনের ফলে তৈরি হয়েছে অক্সিজেন 17 আর একটি প্রোটন নির্গত হয়েছে। ইন জেনারেল আমরা কিভাবে লিখতে পারি? আমি একটু বোর্ডে যেতে হবে, আমাকে এই আইডিয়াটা অ্যাম্প্লিফাই করার জন্য বোর্ডে যেতে হবে। লক্ষ্য করো যা বলছিলাম, আমি ওই এক্সাম্পলটা দিয়ে শুরু করছি। ফর এক্সাম্পল, হিলিয়াম 24, তার মানে আমরা জানি আলফা পার্টিকেল। এরপরে বললাম নাইট্রোজেন 714, এদের মধ্যে ইন্টারাকশন হয়েছে। আমরা প্রোডাক্টটাকে লিখছি এভাবে: একটি প্রোটন বেরিয়ে গেল আর অক্সিজেন 17 তৈরি হলো। প্রথমেই লক্ষ্য করো 17 + 1 18, 14 + 4 18, মিল আছে? বোথ সাইড ব্যালেন্স আছে কিনা? আজকে এমনিতেই সময় কম, তারপরে তোমরা যদি আমাকে শুনতে না পাও অথবা রেসপন্স না করো তাহলে কিন্তু আর একটা নতুন বিপদ। আচ্ছা, 7 আর 2 9, 8 আর 1 9, মিলেছে? Yes, sir. জি স্যার। একটু সিম্বলিক্যালি যাই আমরা। তাহলে আমরা এখানে লিখলাম আলফা। এখানে আমরা একটু সংক্ষেপে 7 টেবেন আর লেখার দরকার নেই, 17। এখানে লিখলাম প্রোটন, এখানে লিখলাম অক্সিজেন 17। এটার চিহ্ন দিলাম স্মল এক্স, এইটার চিহ্ন দিলাম ক্যাপিটাল এক্স, এইটার চিহ্ন দিলাম স্মল ওয়াই, আর এইটার চিহ্ন ব্যবহার করলাম ক্যাপিটাল ওয়াই। তার মানে আলফা প্লাস নাইট্রোজেন 17। কেননা আমরা প্রোটন নাম্বারটা লিখছি না, যেহেতু এলিমেন্টের নামটা আমরা বলছি, তাহলে নাইট্রোজেন মানে তার প্রোটন নাম্বার 7, এটা আমরা জানি, ওই জন্য নিচে আর বারবার লিখছি না। আলফা পার্টিকেল মানে হিলিয়াম নিউক্লিয়াস, সেটা আমরা জানি। H11 মানে প্রোটন শুধু, অর্থাৎ হাইড্রোজেনের নিউক্লিয়াসকে আমরা মিন করছি। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, সেটা আমরা জানি, তাহলে 17 লিখলেই হচ্ছে। এই নিউক্লিয়াসটা, এই রিয়াকশনটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এইভাবে:
নাইট্রোজেন 17, আলফা পি, অক্সিজেন 17। তাহলে ইন জেনারেল আমরা যখন লিখি তখন সেটাকে এভাবে লিখতে পারি, এক্স স্মল এক্স ওয়াই। সবুজ মিয়া, তোমার নামটা ডিসপ্লেতে ঘুরে বেড়াচ্ছে কেন বুঝতে পারছি না। ওয়াই, এই রিয়াকশনকে বলা হয় এক্স ওয়াই রিয়াকশন। যেমন এটাকে বলছি আমরা আলফা পি রিয়াকশন। তাহলে রিয়াকশনের নামকরণটা করা হয় এভাবে। এটাকে বলা হয় টার্গেট নিউক্লিয়াইড, এটাকে বলা হয় প্রোডাক্ট নিউক্লিয়াইড। অর্থাৎ এটার নাম হচ্ছে টার্গেট, এটা হচ্ছে প্রোডাক্ট, আর এইটা হচ্ছে রিয়াকশন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো? মানে নিউক্লিয়ার রিয়াকশনের বেসিক কনসেপ্টটা। আবু জাফর? हाँ जी सर। So this is the basic concept of nuclear reaction. আচ্ছা, আর আবু জাফর, তোমার কোয়ান্টাম মেকানিক্স এর ওই প্রবলেমটা আমি দেখেছি ওখানে আসলে। আমি পাওয়েল ক্রেজম্যানের বইয়ে দেখলাম, আমি তোমাকে ওইটার পিডিএফটা কালকে দিয়ে দিব, স্ক্যান করে তুমি ওইভাবে পড়ো। কারণ আসলে এখানে আহ, এরা যেটা করেছে দ্যাট ইজ নট রং, কিন্তু কথা হচ্ছে ফর এ স্টুডেন্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। এবং এখানে অনেকগুলো ক্যালকুলেশন জাম্প করে আসার কারণে রাশিমালাটা খুব জটিল হয়ে গেছে। আমি হুবহু এর ইংলিশ বইটা এখনো পাইনি, তবে এই টপিকে অন্য রাইটারের বই আমি পেয়েছি, ওটা আমি তোমাকে দিব। মনে পড়লো বলে বলে রাখলাম। আচ্ছা যাক, তাহলে थैंक यू এইটুকুর सर। ব্যাপারে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, এই দেখো এক্স, এক্স ওয়াই ওয়াই, বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন? নিউক্লিয়ার রিয়াকশনের বৈশিষ্ট্য কি? দুটি নিউক্লিয়াস পারস্পরিক নিউক্লিয় বলের আওতায়, সেই বলের রেঞ্জ হচ্ছে 10⁻⁻14 মিটারের চেয়েও ছোট। অর্থাৎ অফ দ্য অর্ডার অফ দ্য রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াইড। আসলে বিক্রিয়া সংগঠিত হয়, নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট হয়, পরস্পর কাছাকাছি আসতে প্রচুর শক্তির দরকার হয়। আচ্ছা, এটা হচ্ছে যদি পজিটিভলি চার্জ কোনো পার্টিকেল হয় তার ক্ষেত্রে প্রযোজ্য। নিউট্রন হলে, ইনসিডেন্ট পার্টিকেল যদি নিউট্রন হয় তাহলে তাহলে কিন্তু ইয়ে হবে না, সে কুলম পটেনশিয়াল ইন্টারাকশনটা সে ফেস করবে না, তার কারণ নিউট্রনের কোনো চার্জ অ্যাক্টিভ নাই। তবে দুটো নিউক্লিয়াস যদি হয় পরস্পর, তাহলে দুটো নিউক্লিয়াসের ক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে কুলম ইন্টারাকশন কাজ করবে, এবং অবশ্যই কুলম ইন্টারাকশন বা কুলম স্থির তড়িৎ বিকর্ষণ শক্তির চেয়ে বেশি শক্তি না হলে সে ইন্টারাক্ট করতে পারবে না। প্রক্ষিপ্ত নিউক্লিয়াস যথেষ্ট গতিশক্তির অধিকারী না হলে নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হবে না। আর এটা বলা হচ্ছে, বারবার আমি বলছি যে দুটো নিউক্লিয়াসের মধ্যে কথা বলছি। এবার আসলে যদি বলা হয় নিউট্রন দিয়ে নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে হলে তুলনামূলক কম শক্তির প্রয়োজন, অর্থাৎ সেটা একদম নগণ্য, দেখো 0.025 ইলেকট্রন ভোল্ট। আর যদি আমরা বলি দুটো নিউক্লিয়াস বা চার্জ পার্টিকেল হয়, তাহলে কিন্তু এনার্জিটা চলে যাচ্ছে 0.01 মেগা ইলেকট্রন ভোল্ট। কারণ ওই যে কারণটা হচ্ছে যে দুজনে চার্জ হওয়ার কারণে, সমধর্মী চার্জ হওয়ার কারণে তাদের মধ্যে কুলম ইন্টারাকশন বা স্থির তড়িৎ বিকর্ষণ বল কাজ করছে। ওই পটেনশিয়াল ইন্টারাকশনের কারণে ওটাকে অতিক্রম করে না যেতে পারলে তো সে ইন্টারাকশন ঘটাতে পারবে না, রিয়াকশনও হবে না। কিন্তু নিউট্রনের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই, কারণ নিউট্রনের কোনো চার্জ নাই, সে স্মুথলি চলে যাচ্ছে। তেজস্ক্রিয় পদার্থ, ত্বরণ যন্ত্র এবং নবরশ্মি ইত্যাদি এটা বর্ণনা রয়েছে, দেখো। এবার আসো বিভিন্ন প্রকার নিউক্লিয়ার বিক্রিয়া, আজকে এই পর্যন্ত আমি আলোচনা করব। স্থিতিস্থাপক বিক্ষেপণ, এলাস্টিক স্ক্যাটারিং। একটা পার্টিকেল বা একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসকে বা টার্গেটকে
আঘাত করার জন্য গেল, আঘাতের পূর্বে এবং পরে কারোর কোনো প্রকার কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা হচ্ছে স্থিতিস্থাপক বিক্ষেপণ বা এলাস্টিক স্ক্যাটারিং। অ্যাকচুয়ালি এখানে কোনো রিয়াকশনই হয়নি। যদি আমরা সরল বাংলায় বলি তাহলে আসলে এখানে কোনো রিয়াকশন হয়নি, একটা ইন্টারাকশন হয়েছে। অস্থিতিস্থাপক যদি হয়, সবই ঠিক আছে, শুধুমাত্র তোমার আউটগোয়িং যে পার্টিকেল, আউটগোয়িং পার্টিকেলের এনার্জি এবং অ্যাঙ্গুলার মোমেন্টামে পরিবর্তন হবে, আর বাকি সব একই রকম থাকবে। অর্থাৎ বিক্ষেপণ হয়েছে, কিন্তু আউটগোয়িং পার্টিকেলের বা আউটগোয়িং যে নিউক্লিয়াইড, তার ক্ষেত্রে এনার্জি এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের কিছু পরিবর্তন হয়েছে। রেডিয়েটিভ ক্যাপচার। রেডিয়েটিভ ক্যাপচার মানে হচ্ছে, দেখো, যদি কোনো কণাকে নিউক্লিয়াস শোষণ করে ফেলে, শোষণ করে শুধুমাত্র গামা রশ্মি বের করেছে এবং নতুন নিউক্লিয়াইড তৈরি করেছে, তাহলে সেটা হচ্ছে রেডিয়েটিভ ক্যাপচার রিয়াকশন। উদাহরণস্বরূপ বলতে পারো তুমি যে নাইট্রোজেন 14 প্রোটনকে ক্যাপচার করে ফেললো, তাহলে হলো অক্সিজেন 15, আর সে গামা রশ্মি বের করে দিল। অর্থাৎ তার এনার্জি লেভেলের যে আনস্টেবিলিটি ছিল, সেই আনস্টেবিলিটি স্টেবল হওয়ার জন্য অতিরিক্ত শক্তি গামা রশ্মি আকারে বেরিয়ে গেল। তার অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যালেন্সিং এর জন্য যদি সমস্যা হতো, তাহলে তাকে পার্টিকেল বের করে দিতে হতো। যেমন এই রিয়াকশনের ক্ষেত্রে আলফা পার্টিকেল যখন নাইট্রোজেন 14 এর মধ্যে ঢুকেছে, তখন তার এনার্জি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোরই পরিবর্তন হয়েছে। সবসময় মনে রাখতে হবে, এটা রেকর্ডেরও থাকছে, স্যার বলে রাখছি, কোন নিউক্লিয়ার রিয়াকশনে যখন ইনসিডেন্ট পার্টিকেলের প্রভাবে টার্গেট নিউক্লিয়াইডের মধ্যে প্রবেশ করার পর তার এনার্জি আনস্টেবিলিটি হয়, তখন সে এনার্জি থেকে এনার্জি লেভেলের স্টেবিলিটির জন্য সে গামা রশ্মি বিকিরণ করে। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের আনস্টেবিলিটি যখন হয়, তখন অ্যাঙ্গুলার মোমেন্টামটা স্টেবিলিটিতে আসার জন্য বা ইকুইলিব্রিয়ামে আসার জন্য সে পার্টিকেল এমিশন করে। কারণ পার্টিকেল এমিশন না করলে তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যালেন্স হবে না। মনে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জি স্যার। প্রত্যেকটা প্রক্রিয়ার সাথেই একটা এনার্জি এমিশনের সম্পর্ক রয়েছে, এবং সেটা হচ্ছে গামা রশ্মি। এই জন্য যে কোনো রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াইড থেকে কোনো না কোনো এনার্জির গামা রশ্মি বিকিরণ হবেই। কোনো না কোনো গামা রশ্মি, এনার্জির গামা রশ্মি বিকিরণ হবে। এরপরে আসো আলফা কণার সাহায্যে বিক্রিয়া, অর্থাৎ আলফা পার্টিকেল ইনডিউসড রিয়াকশন যদি হয়, এই যেমন একটু আগে তুমি যেটা প্রথম পড়লে, এটা আলফা পার্টিকেল ইনডিউসড রিয়াকশন। তারপরে হতে পারে তোমার কি বলে ফটো ডিসইন্টিগ্রেশন। ফটো ডিসইন্টিগ্রেশন মানে যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন ধরো গামা রশ্মি দিয়ে ইনসিডেন্ট করলাম। একটু আগে যেমন আমরা রেডিয়েটিভ ক্যাপচারের কথা বললাম যে পার্টিকেল ইনডিউসড হয়েছে, কিন্তু কোনো পার্টিকেল বের হয়নি, গামা বেরিয়েছে, এটাকে বলছি রেডিয়েটিভ ক্যাপচার। তার বিপরীত প্রক্রিয়া হচ্ছে ফটো ডিসইন্টিগ্রেশন। অর্থাৎ আমরা হাই এনার্জি গামা দিয়ে ইরেডিয়েট করেছি বা ইনসিডেন্ট করিয়েছি। যেমন ডিউটেরনের উপরে গামা ইনসিডেন্ট করলে সেটা ভেঙে প্রোটন এবং নিউট্রন আলাদা হয়ে গেল, আর এমনিতে করেসপন্ডিং এনার্জি তো বের হবে। এটাকে বলা হয় ফটো ডিসইন্টিগ্রেশন। আরেকটা হচ্ছে তোমার মেনি বডি রিয়াকশন, যেটাকে বলা হয় স্প্যালেশন। তো স্প্যালেশন রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে একটা ইনসিডেন্ট পার্টিকেল একটা টার্গেটকে আঘাত করলো, ওখান থেকে মাল্টিপল পার্টিকেল বেরিয়ে গিয়ে লাস্টে একটা প্রোডাক্ট নিউক্লিয়াস তৈরি হয়। যেমন দেখো, অক্সিজেন 16কে আমি প্রোটন দিয়ে আঘাত করেছি, দুইটা প্রোটন বেরিয়ে গিয়ে নাইট্রোজেন 15 তৈরি হলো। তাহলে এই যে একাধিক পার্টিকেল বেরিয়ে যাওয়া, এটাকে বলা হয় স্প্যালেশন রিয়াকশন। এবং এটা প্রতিনিয়তই আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় পর্যবেক্ষণ করে থাকি। ফিশন, একটু আগে যেটা বললাম যে নিউক্লিয়ার রিয়াকশন ভালো করে বুঝলে তোমার ফিশন বুঝতে অসুবিধা কম হবে। তাহলে ফিশন রিয়াকশন মানে হচ্ছে তোমার একটা নিউট্রন দিয়ে যখন তুমি হেভি নিউক্লিয়াইড লাইক ইউরেনিয়াম 235 আঘাত করলে, তখন সে দুটো কাছাকাছি ভর বিশিষ্ট, কম্পারেটিভলি কাছাকাছি ভর বিশিষ্ট দুটো নিউক্লিয়াইডে ভাগ হবে, কিছু নিউট্রন বের করে দিবে এবং হিউজ পরিমাণে এনার্জি রেডিয়েট করবে। এটাকে বলা হয় ফিশন রিয়াকশন। তারপরে স্পন্টেনিয়াস ডিকে। স্পন্টেনিয়াস ডিকে হচ্ছে আলফা অবক্ষয় বিটা অবক্ষয়কে আমরা স্পন্টেনিয়াস ডিকে হিসেবে জানি। এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রক্রিয়া, এবং ইভেন গামাও যদি ন্যাচারালি ডিকে হয়। এবং আমি আগেই বলেছি যে উইথ এভরি ডিসইন্টিগ্রেশন, এভরি ডিকে ফ্রম এ নিউক্লিয়াস, দেয়ার ইজ এ রিলেটেড গামা ডিকে অর গামা রেডিয়েশন। এটা মাথায় রাখতে হবে।
তারপরে হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলের যে রিয়াকশন গুলো আছে, ধরো প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, মেসন প্রোটন, এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলি প্রাথমিক কণা বা মৌলিক কণিকার রিয়াকশন। এটা অ্যাকচুয়ালি হাই এনার্জি ফিজিক্সের একটা বিষয়, কিন্তু তোমাদেরকে ইনফরমেশন হিসেবে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে হেভি আয়ন রিয়াকশন, নিউক্লিয়াস নিউক্লিয়াস রিয়াকশন যেটা হচ্ছে, যেমন বোরন 10 এর সাথে অক্সিজেন 16 এর রিয়াকশন হলো, বেরিয়ে গেল আলফা পার্টিকেল, তৈরি হলো সোডিয়াম 22। তাহলে এখানে দুটোই কিন্তু ভারী কণা। তুমি যদি প্রোটনের সাথে তুলনা করো, নিউট্রনের সাথে তুলনা করো, ইলেকট্রনের সাথে তুলনা করো, তারপরে হচ্ছে কি বলে তোমার গামায়ের সাথে তুলনা করো, তাহলে বোরন 10 অনেক ভারী কণা, অনেক ভারী কণা। এটাকে বলে হেভি আয়ন ইন্টারাকশন বা রিয়াকশন। তারপরে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ বিখণ্ডীকরণ, ভেঙে পার্ট পার্ট করে ফেলা। কেমন? মাঝারি ও ভারী নিউক্লিয়াসে উচ্চ শক্তি কণা আঘাত করলে এক ধরনের বিক্রিয়া হয়, যাতে 10 থেকে 32 ভর সংখ্যা নিউক্লিয়াস, যেমন সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, তারপরে ফসফরাস, এটা ক্যাপিটাল পি হবে, উৎপন্ন হতে পারে। এই ধরনের নিউক্লিয়াস এত ছোট না যে যেগুলো স্পেলেশনের মাধ্যমে সৃষ্টি হতে পারে, কারণ স্পেলেশনে প্রোটন, নিউট্রন, ডিউটেরন, ট্রিটিয়ন, তারপর আলফা, এই ধরনের স্পেলেশন হয়। কিন্তু এইটা অনেক ভারী ভারী পার্টে আলাদা হওয়ার কারণে এটাকে আমরা বলছি ফ্র্যাগমেন্টেশন, স্ট্রিপিং রিয়াকশন। ডিউটেরন যখন লক্ষ্য নিউক্লিয়াসের দিকে অগ্রসর হয়, তখন এর অন্তর্গত একটি নিউক্লিয়ন লক্ষ্য নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে একটি নতুন নিউক্লিয়াস সৃষ্টি করে এবং অবশিষ্ট নিউক্লিয়নটি বিক্ষিপ্ত হয়ে চলে যায়। দেখো, লক্ষ্য করো, ক্লোরিনকে ডিউটেরন দিয়ে আঘাত করার ফলে তৈরি হয়ে গেল ক্লোরিন 36 এবং একটা প্রোটন বেরিয়ে চলে গেল। এটাকে বলে স্ট্রিপিং। মানে এখানে মাঝখানে অন্তর্বর্তীকালীন কোনো কম্পাউন্ড নিউক্লিয়াস বা আনস্টেবল স্টেট, এক্সাইটেড স্টেট তৈরি হয়ে তারপরে আস্তে আস্তে ডিকে করা, এই ধরনের সমস্যাগুলো এখানে নেই। যে পিক আপ রিয়াকশন, এই ক্ষেত্রে আপতিত একটি প্রোটন লক্ষ্য নিউক্লিয়াস থেকে একটি নিউট্রন তুলে নিয়ে, বা একটি আপতিত নিউট্রন লক্ষ্য নিউক্লিয়াস থেকে একটি প্রোটন তুলে নিয়ে এক ধাপে পিডি বা এনডি বিক্রিয়া ঘটতে পারে। কিরকম? প্রোটন ঢুকেছে, প্রোটন ঢুকলে সে যে নিউক্লিয়াসের মধ্যে ঢুকেছে তার কাছ থেকে একটা নিউট্রন নিয়ে বাউন্ড স্টেট ফর্ম করে ডিউটেরন আকারে বেরিয়ে চলে গেছে। নিউট্রন ঢুকেছে, টার্গেট থেকে একটা প্রোটন নিয়ে বাউন্ড স্টেট তৈরি করে ডিউটেরন আকারে বেরিয়ে চলে গেছে। এই রিয়াকশনটাকে বলা হয় পিক আপ রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশন সম্পর্কে যে বেসিক ধারণাগুলো আমি এক্সপ্লেইন করলাম, এই পর্যন্ত আজকে আমাকে একটু রাখতে হচ্ছে। আই এম সরি। আমি চেষ্টা করবো আগামীকাল যাতে তোমাদের টাইমটা আরো দীর্ঘায়িত করতে পারি। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি লাগবে, আমি আমি বিশ্বাস করি, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো এই যে যে কিছু থিওরি আছে, তোমরা একটু আমাকে বলবে আগামী দিন যে এখানকার ব্রড কোশ্চেনের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবারে পরীক্ষার জন্য। ওটার উপর আমি গুরুত্ব একটু বেশি দিব। বেসিক তো সব জায়গায় আলোচনা করে দিব, ওটা গুরুত্ব দিব। বেসিক্যালি এখানে কিউ ভ্যালু নির্ণয় এবং ক্রস সেকশনের রাশিমালা, এই দুটো জিনিস বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই দুটো থিওরি আমি একটা লেকচারে তোমাদেরকে কমপ্লিট করে দিব। ঠিক আছে? আজকে আমাকে এখানে রাখতে হচ্ছে। এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই। আমি অলরেডি অন দা ওয়ে টু মুভ। অসুবিধা নেই স্যার। না, আমি যতটুকু আলোচনা করেছি সেখানে কোনো কনফিউশন নেই তো তোমাদের? না স্যার। এইটা যদি ক্লিয়ার রাখো তাহলে কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল থিওরি যেগুলো দেখতে খুব বিদঘুটে মনে হচ্ছে, কোনো ব্যাপার না, কিছুই বিদঘুটে না। ওটা ওই যে সেই কম্পটন ইফেক্টের মতো, যখন ক্যালকুলেশন করে দিব দেখবা যে সব ক্লিয়ার হয়ে গেছে। তো সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, আজকের অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে হওয়া উচিত ছিল না, বাট এটা আনঅ্যাভয়েডেবল বলে আমাকে আজকে একটু শর্টকাটে সেরে দিতে হচ্ছে। আমি চেষ্টা করব আগামী কাল তোমাদেরকে এটা ফিল আপ করে দেওয়ার জন্য। আর যদি এর মাঝখানে আমি ঠিক। অ্যাডিশনাল টাইম পাই, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি কোনো কারণে আমি ফ্রি আছি, তাহলে দিনের বেলায় আমি আগে থেকে পূর্বে ডিক্লেয়ার করে, মানে মঙ্গলবারের আগ পর্যন্ত আমি তোমাদেরকে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম সময় দেওয়ার চেষ্টা করব। আর এরপরে প্রত্যেকটা পরীক্ষার গ্যাপে 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 আমরা বসবো। আশা করি সমস্যা হবে না। মানসিকভাবে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা সাবজেক্টে তোমার প্রিপারেশনের জায়গাতে তুমি আছো।
তো ঠিক আছে তাহলে, হ্যাঁ সবুজ, আজকের মতো রাখছি। স্বর্ণালী, প্রসেনজিৎ, জি স্যার, সমস্যা নেই। আজকে একটু কম হয়ে গেল পড়াটা, সরি সরি। সমস্যা নেই। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। শুভরাত্রি। ঠিক আছে স্যার, শুভরাত্রি।